আর্থিক অবস্থার বিবরণীর স্টেপ হচ্ছে 7টা। আমি কি বলছি ভাইয়া? আমি বলছি যে আর্থিক অবস্থার বিবরণীর স্টেপ হচ্ছে 7টা। স্টেপ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, এই স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, এগুলো হচ্ছে এক একটা স্টেপ। ঠিক আছে, এই স্টেপগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং এই স্টেপে কী কী থাকতে পারে এবং কী কী থাকবে, এর কাজগুলো কীভাবে করবা সব কিছু আমি তোমাকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো বা যারা সামনে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিংয়ের আর্থিক অবস্থার বিবরণীর আজকে এই টপিকটা আমি আলোচনা করব। এই ক্লাসে তুমি কি কি জানতে পারবে এবং এই ক্লাসে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকবে এবং কি কি টপিক আলোচনা করা হয় এবং কয়টা টপিক থাকতে পারে এবং কি কি তোমাকে জানতে হবে, এই টু জেড সব কিছু আজকে এই ক্লাসে আলোচনা করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমাদের এই ক্লাসে নতুন দেখতেছে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে দিবেন। তো প্রথমে দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী এবং প্রতিষ্ঠানের নাম, সালের তারিখ। ঠিক আছে, মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যেটা আমি এখানে লিখেছি, দেখো আর্থিক অবস্থার বিবরণী সেটা তোমরা সেকেন্ডে লিখবা, প্রতিষ্ঠানের নাম সেটা ফার্স্টে লিখবা। একটু উল্টা করে লিখে ফেলছি। ঠিক আছে, তো তোমরা বুঝে নিবা প্রতিষ্ঠানের নামটা প্রথমে হবে, আর্থিক অবস্থার বিবরণী তারপর পরে হবে, তারপর হচ্ছে সাল, তারিখ, তারপর হচ্ছে তারিখ নামটা দিবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। কি বলছে ভাইয়া? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, আমাদের আর্থিক বিবরণীর 3টা ধাপ রয়েছে। সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আজকে আমার পর্যায়ক্রমে আর্থিক অবস্থার বিবরণী সেটা আলোচনা করব, কারণ হচ্ছে আমি পরবর্তী গত ভিডিওগুলোতে বিশদ আয় বিবরণীর কি কি থাকবে বিষয় আলোচনা করতে হবে, সব কিছু আমি ভিডিওতে আলোচনা করেছি। তো যারা যারা ওই ভিডিওগুলো দেখা নেই অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে, যাতে তোমাদের হেল্পফুল হয়। তো আজকে একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর স্টেপ হচ্ছে 7টা। আমি কি বলছি ভাইয়া? আমি বলছি যে আর্থিক অবস্থার বিবরণীর স্টেপ হচ্ছে 7টা। স্টেপ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, এই স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, এগুলো হচ্ছে এক একটা স্টেপ। ঠিক আছে, এই স্টেপগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং এই স্টেপে কী কী থাকতে পারে এবং কী কী থাকবে, এর কাজগুলো কীভাবে করবা সব কিছু আমি তোমাকে বুঝিয়ে দিব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে স্থায়ী সম্পদে আসবাবপত্র, সোনাম আছে, আসবাবপত্র আছে, অফিস সরঞ্জাম আছে, যন্ত্রপাতি আছে, ভূমি ও দালান কোঠা আছে। সিঙ্গেলও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। ঠিক আছে, এই যে এখান থেকে এতগুলো লেখার মানে হচ্ছে এখান থেকে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা টপিক থাকবে। তোমার যে রেওয়ামিল থেকে সৃজনশীলটা দেওয়া থাকবে এবং সৃজনশীল থেকে বলা হবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ, যারা আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে যাচ্ছ তারা অবশ্যই মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীটা অবশ্যই জেনে রাখবা। যারা মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী সেটা পারো না, এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, একটি ক্লাসে একটি সূত্রের মাধ্যমে তুমি কাভার হয়ে যাবে, একটি ক্লাসে কাভার। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই দেখে নিবা যদি আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে চাও। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সোনাম, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, এগুলো থেকে এগুলো কোথায় থাকবে, কোথায় পাবে তুমি এগুলো? প্রধানত তুমি তোমার প্রশ্নে যে রেওয়ামিলটা থাকবে ওই রেওয়ামিলে দেওয়া থাকবে। রেওয়ামিল কীভাবে দেওয়া থাকবে? সোনাম 12,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা, এভাবে দেওয়া থাকবে। আসবাবপত্র এভাবে দেওয়া থাকবে। এই যে নামগুলো এখানে দেখতে পাচ্ছ, এই নামগুলো থাকবে। এগুলো ব্যতীত অনেকের প্রশ্ন হতে পারে এগুলো ব্যতীত আর কোনো কিছু থাকতে পারে ভাই? হ্যাঁ, তোমরা অবশ্যই যারা আর্থিক অবস্থা, আর্থিক বিবরণীতে চলে আসছো, যারা বিগত অধ্যায়গুলো করে ফেলছো, মানে নগদান, মিল, জাবেদা, লেনদেন, এই হিসাব, খতিয়ান, এই অধ্যায়গুলোতে তোমরা সম্পদ যেগুলো রয়েছে, যা 5টা হিসাব শ্রেণী রয়েছে, এই 5টা হিসাব শ্রেণী অবশ্যই তোমরা সকলেই চিনো। এই জন্য আমি বলবো যে যারা স্থায়ী সম্পদ যেগুলো আছে এগুলোই আসবে। এগুলো অনেকে বলতে স্থায়ী সম্পদ আপনি এভাবে লিখলেই তো পারতেন। এগুলো লেখার মানে কি? মানে হচ্ছে সোনাম, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা। মানে হচ্ছে এই যে 4 থেকে 5টা এখানে রয়েছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই বেশি থাকে, সেজন্য আমি এখানে এগুলো লিখেছি। তো তোমরা হচ্ছে এইগুলা তোমরা রেওয়ামিলে দেখবা। রেওয়ামিল বলতে যে আর্থিক বিবরণীর যে রেওয়ামিলটা দেওয়া থাকবে, এই রেওয়ামিলে তোমরা এই হিসাবগুলো দেখবা। দেওয়ার পরে সমন্বয়ে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। সমন্বয়ে দেওয়া থাকবে আসবাবপত্র বা অফিস সরঞ্জাম বা দালান কোঠা বা ভূমি বা যন্ত্রপাতি বা সোনাম, যেটা দেওয়া থাকে আর কি রেওয়ামিলে, ওইটার বলা হবে যে
এত পার্সেন্ট অবচয় ধার্য করা হলো বা এত পার্সেন্ট অবচয় ধরা হলো, তখন তুমি মাইনাস যে সুনাম লিখবা, সুনাম লিখবা সেকেন্ড কলামে, মানে টাকার যে সেকেন্ড কলামটা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড কলামে ওই সুনামের টাকাটা লিখবা, মাইনাস দিয়ে যে অবচয়টা নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে সমন্বয়ে যে অবচয়টা নির্ণয় করতে বলছে, সুনামের যে টাকাটা রয়েছে এই টাকাটার সাথে যত পার্সেন্টেজ রয়েছে ওই পার্সেন্টেজ করে যত টাকা হবে সেম টাকাটা তুমি ওই সুনাম থেকে বিয়োগ করে যে টাকাটা অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা তুমি থার্ড কলামে লিখে দিও ভাইয়া। তারপর তুমি মোট স্থায়ী সম্পদ লিখে দিও। এতটুকু পর্যন্ত আমি আশা করি তোমাদের স্থায়ী সম্পদ যে বিষয়টা রয়েছে এই স্থায়ী সম্পদ কীভাবে কী থাকতে পারে এই টু জেড আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, যারা বোঝো না তারা ভিডিওটা আবার একটু পেছনে নিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করি বুঝতে পারবো। এরপর রয়েছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর্থিক অবস্থার বিবরণের জন্য একদম সহজ বললেই চলে। অনেকের প্রশ্ন হতে পারে যে আপনি বলছেন যে আর্থিক অবস্থার বিবরণীতে 60টা স্টেপ রয়েছে, আমি 60টা স্টেপ কি প্রত্যেকটা সৃজনশীলে পাবো? ভাই না, আমার উত্তর হবে না, কারণ যে 60টা স্টেপ থাকবে এমন কিছু না। মানে আর্থিক অবস্থার বিবরণীতে 60টা স্টেপ আছে, অনেকগুলো স্টেপ তোমার সৃজনশীল নাও থাকতে পারে। সৃজনশীল এক একটা সৃজনশীল এক একটা নিয়ম অনুসারে থাকে, কিন্তু ফর্মুলা একটা, ঠিক আছে, ফর্মুলা একটা অ্যাপ্লাই করবা তুমি, ওই ফর্মুলার ভিতর যেগুলো যেগুলো পাবা সেগুলো তুমি সৃজনশীলে অ্যাড করবা, মানে খাতার যে ওই অ্যান্সারগুলোতে অ্যাড করবা। এখন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকতে পারে নাও থাকতে পারে, স্থায়ী সম্পদ বলতে স্থায়ী সম্পদ থাকতেও পারে নাও থাকতে পারে। এখন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তুমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যত টাকা থাকে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে থার্ড কলামে লিখে দিবে টাকাটা, ক্লোজ টোজ কিছু হবে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লেখার পরে এরকম একটা নিচে দাগ দিবা, দাগ দেওয়ার পরে বিনিয়োগ লিখে এভাবে দিয়ে দিবা। অনেকে বলতে 10% বিনিয়োগ ধার্য করা হলো, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ থাকলে থাক, জাস্ট তুমি বিনিয়োগ লিখে 10% থাকলে 10% লিখে যত টাকা থাকবে তত টাকাটা তুমি থার্ড কলামে লিখে দেবা। এতটুকু পর্যন্ত কাজটা করে দিলে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্লিয়ার। ঠিক আছে, স্টেপ রয়েছে আমাদের স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, মালিকানা সত্ত্ব রয়েছে, তারপর হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এগুলো তোমাকে জানার জন্য এখানে আর একটা ভাগ করে দেওয়া হয়েছে। ভাগগুলোর ভেতরে রয়েছে 3টা, মোট সম্পদ রয়েছে, মোট দায় রয়েছে, মালিকানা সত্ত্ব ও মোট দায় রয়েছে। প্রধানত ভাগ হচ্ছে 7টা, এমনি যদি ভাগ করতেছো তখন তুমি পাবা 3টা। ঠিক আছে, এজন্য আমি বলবো যে তোমরা প্রত্যেকটা স্টেপ কি বুঝো না আজকে ক্লাসে তোমরা জেনে নাও, কোন কোন টপিকটা তোমার বুঝতে অসুবিধা হয়, সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এরপর হচ্ছে চলতি সম্পদ। তোমরা চলতি সম্পদে দেখতে পাচ্ছ যে নগদ ও ব্যাংক জমা, দেনাদার মাইনাস নতুন কুড়ি, সমাপনী মজুদ পণ্য। এখানে জাস্ট আমি 4টা এন্ট্রি দিয়েছি। 4টা এন্ট্রি দেওয়ার কারণ হচ্ছে এখানে আরও অনেক এন্ট্রি রয়েছে। ঠিক আছে, আমি পরবর্তী একটা ভিডিওতে তোমরা চলতি দায় এবং চলতি সম্পদ যেটা রয়েছে, চলতি দায় বলতে স্বল্পমেয়াদী যে দায়টা রয়েছে তাকে চলতি দায় বলা হয়। ঠিক আছে, চলতি সম্পদ এবং চলতি দায় এই 2টা টপিক সম্পর্কে এবং এই 2টা টপিকের আমি একটা ভিডিও নিয়ে আসবো, কারণ হচ্ছে এই 2টা টপিক তোমাকে জানা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই 2টা টপিকের ভিতর রয়েছে অনেক কিছু এন্ট্রি। এই 2টা টপিক আমি তোমাকে পরবর্তী একটা ভিডিওতে, চলতি সম্পদের 10টার উপরে এন্ট্রি রয়েছে সম্ভবত, আমি তৈরি করছি তোমাদের জন্য লিস্টটা সামনে নিয়ে আসবো। এই জন্য ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। চলতি সম্পদ এবং চলতি দায়ের আমি একটা ভিডিও তোমাকে দুইটা টপিকের ভিডিও, মানে 2টা টপিকের আমি আলোচনা করব, চলতি সম্পদ এবং চলতি দায়। চলতি দায় বলতে স্বল্পমেয়াদী দায়টা। ঠিক আছে, তো প্রথমত তোমরা যে এন্ট্রিগুলো রয়েছে সেটা ফার্স্ট কলামে যদি কোনো যোগ বিয়োগের কাজ থাকে সেটা ফার্স্ট কলামে করে সেকেন্ড কলামে লিখে দিবা। এতটুকু পর্যন্ত বলবো, কারণ হচ্ছে চলতি সম্পদটা তোমাকে আলাদাভাবে আমি একটা ক্লাসে নিয়ে আসবো, চলতি সম্পদ এবং চলতি দায়। ঠিক আছে, এবং রয়েছে আরেকটা, চলতি সম্পদটা করার পর মোট চলতি সম্পদ এখানে লিখে দিবা। ঠিক আছে, এরপর একটা টপিক তোমাকে থেকে যায়, সেটা হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বা প্রাথমিক খরচ। এটা খুবই কম থাকে, এই যে স্টেপটা দিয়েছে এই স্টেপটা খুবই কম থাকে, প্রায় প্রত্যেকটা সৃজনশীল সেটা থাকে না। প্রত্যেকটা সৃজনশীল তুমি কমসে কম কিছু না পেলেও চলতি সম্পদ এবং চলতি দায় এগুলো পাবা। সেজন্য যেগুলো একদম কমন এন্ট্রি রয়েছে, মানে কমন টপিক রয়েছে, ওই কমন টপিকে যে এন্ট্রিগুলো থাকতে পারে এই এন্ট্রিগুলো আমি এক্সট্রা একটা ভিডিও নিয়ে আসবো। অনেকের বলতে ভাই আপনি বলছেন একটি ক্লাসে কভার করে দেবেন। হ্যাঁ ভাইয়া, একটি ক্লাসে কভার করার জন্য তোমাকে অনেক কিছু দেখতে হবে। অনেক কিছু দেখতে মানে হচ্ছে এখানে তোমার এন্ট্রি দিয়েছে আমি 1টা 2টা 3টা 4টা, এই 4টা এন্ট্রি দিয়েছে মানে এই 4টা এন্ট্রি তোমাকে বেশি থাকবে। সেজন্য আমি
যে টপিকগুলো এখানে তুমি যে টপিকের নামগুলো দেখতে পাচ্ছ, মানে যে টপিকের এন্ট্রিগুলো দেখছো, এটা হচ্ছে টপিক, এই টপিকের এন্ট্রি। এই এন্ট্রিগুলো যেগুলো আমি এখানে তোমাদের সামনে হাজির করেছি বা দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেজন্য আমি একটাই মানে এখানে রেখেছি যে 4টা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমি তোমাকে চলতি সম্পদ এবং চলতি দায় সেটা একটা পরবর্তী ভিডিও তোমাকে দেখাবো। এবার হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ। এখানে যে কোনো একটা, দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে, কোনো সমস্যা নাই। যদি একটা থাকে সেটা সেকেন্ড কলামে নিয়ে যাবা, যদি একটা থাকে সেটা তোমরা এভাবে সেকেন্ড কলামে নিয়ে, এই বিলম্বিত বিজ্ঞাপন থাকলে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ থাকলে প্রাথমিক খরচ সেকেন্ড কলামে নিয়ে যাবা। সেকেন্ড কলামে নিয়ে যেয়ে এরকম সবার নিচে একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে যে টাকাটা পাইছো সেটা ক্লোজ করে দিবা, মানে যে টাকাটা রয়েছে সেটা ক্লোজ করে দিবা। যদি একটা এন্ট্রি থাকে যার প্রাথমিক খরচ আছে, তুমি জাস্ট থার্ড কলামে লিখে ক্লোজ করে দিবা। থার্ড কলামে লিখে ক্লোজ করে দিবা। বারবার কেন বলছি? যাতে তোমাদের কোনো কিছু বুঝতে যেতে অসুবিধা না হয়, সেজন্য আমি বারবার বলছি। এরপরে তোমাদের এতটুকু পর্যন্ত, মানে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ, এই 4টা টপিকের পরে আরও 3টা টপিক রয়েছে। এই 3টে টপিক আমি পরবর্তী একটা পেজে যাচ্ছি এবং তোমরা সাথেই থাকবে। তো পরবর্তী একটা পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে মালিকানা সত্ত্ব ও দায় সমূলক, মানে হচ্ছে যে স্টেপগুলো, যে এখানে নিচে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব রয়েছে এবং দায় সমূলক রয়েছে। দায় বলতে দীর্ঘমেয়াদী দায় রয়েছে, স্বল্পমেয়াদী বা চলতি দায়। তোমরা লেখার সময় যে কোনো একটা লিখবা, ঠিক আছে? তোমরা যারা স্বল্পমেয়াদী এবং চলতি দায় চিনো না, সেজন্য তোমরা দুইটাই আমি লিখেছি। তোমরা চলতি দায় লিখবা, হলে স্বল্পমেয়াদী দায় লিখবা। তো তোমাদের এখন কাজটা হচ্ছে, অলিক সম্পদে তোমরা একটা সিঙ্গেল বর্ডার দিয়েছে, মানে এই টাকার নিচে একটা সিঙ্গেল দাগ দিয়েছিলে। এই সিঙ্গেল দাগটা দেওয়ার পর তোমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করবা। মালিকানা সত্ত্ব অনেকে বলতে পারো যে মালিকানা সত্ত্বকে আমি এখানে নির্ণয় করে দিব। না ভাইয়া, মালিকানা সত্ত্ব তোমরা পরবর্তী একটা, ধরো এতটুকু পর্যন্ত তোমার একটা পেজে, এতটুকু পর্যন্ত তোমার আর্থিক অবস্থার বিবরণীটা তুমি এতটুকু পর্যন্ত করবা। এতটুকু পর্যন্ত করার পর জাস্ট এর নিচে করে একটা বক্স করে মালিকানা সত্ত্ব যেটা রয়েছে, মালিকানা সত্ত্বটা তুমি নির্ণয় করবা। মালিকানা সত্ত্বটা নির্ণয় করার পরে এখানে লিখবে মূলধন ব্র্যাকেট সমাপনী উদ্ধৃত লিখে, ওই যারা মূলধন এবং সমাপনী মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে জানো না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও একটা দেওয়া আছে, একদম একটি ভিডিও তুমি তোমার কাভার হয়ে যাবে। ওই ভিডিওটা দেখে নিলে তোমার অনেক হেল্পফুল হবে। এরপর রয়েছে যে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে ব্যাংক ঋণ, ডিবেঞ্চার, মানে হচ্ছে আমি তোমাকে বলেছিলাম যে দীর্ঘমেয়াদী দায় কয়টা রয়েছে। দীর্ঘমেয়াদী দায় তোমাদের মোটামুটি 5টা থেকে 6টা রয়েছে, ঠিক আছে? তোমরা আসলে এগুলো বই একটা চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ব্যাংক ঋণ, ডিবেঞ্চার, এখান থেকে 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা। যদি একটা থাকে সেটা সেকেন্ড কলামে লিখে দিবা। যদি 2টা থাকে তোমরা ফার্স্ট কলামে যোগ করে সেকেন্ড কলামে ওই অ্যামাউন্টটা দিবা। এরপরে রয়েছে যেটা হচ্ছে স্বল্প মেয়াদ এবং চলতি দায়, যেটা থাকে আর কি। পাওনাদার, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল, যে এন্ট্রিগুলো এখানে থাকবে, পাওনাদার থাকতে পারে, বকেয়া ঋণ থাকতে পারে, ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, প্রদেয় বিল থাকতে পারে। আমি এই 4টা এন্ট্রি লেখার মানে হচ্ছে এই 4টা এন্ট্রি খুবই ইম্পর্টেন্ট। প্রায় ম্যাক্সিমাম সৃজনশীলগুলোতে তুমি দেখতে পাচ্ছ ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল, বকেয়া খরচ, পাওনাদার, এই 4টা এন্ট্রি ম্যাক্সিমাম সৃজনশীল রয়েছে। সেজন্য আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি লিখে হাজির করেছি। যে 4টা যে এন্ট্রিগুলো রয়েছে সেটা প্রথমে যোগ করবা, তারপর সেকেন্ড কলামে ওই এন্ট্রিগুলো টাকাটা দেওয়ার পর সেকেন্ড কলামে লিখে সিঙ্গেল ক্লোজ করে দেওয়া। ক্লোজ করে দেওয়ার পর এই টাকা এবং এই টাকাটা যোগ করে এ পাশ লিখবা, ঠিক আছে? লিখার পরে এখানে লিখবে যে মোট চলতি সম্পদ, মোট দায়, মালিকানা সত্ত্ব ও দায়, ঠিক আছে? এরপরে রয়েছে যে এই যে টাকাটা রয়েছে, এই টাকার সাথে এই টাকা যোগ করে এই টাকাটা, মানে হচ্ছে যেখানে যে টাকাটা পাইছে এটার সাথে এই টাকাটা যদি মিলে, মানে হচ্ছে মালিকানা সত্ত্বের টাকার সাথে এই টাকাটা, এই দুটো টাকা যোগ করে এটা পাইছো না, মালিকানা সত্ত্ব প্লাস যে বিগত যে হিসাবগুলো করে আসছে ওই হিসাবগুলোর সাথে এই টাকার সাথে এই টাকা যদি মিলে যায়, তখন তোমার অঙ্কটা হয়েছে। তখন তুমি মনে করবে তোমার মানে অঙ্কটা হয়েছে। এখন তোমাদের অনেকের মানে ভুল হয়ে যেতে পারে, যে যারা প্রথম যে সৃজনশীলটা করবা তাদের ভুল হতে পারে যে টাকাটা আদৌ কি সমান হবে নাকি হবে না, তুমি কনফিউজে থাকবে। তো সেজন্য আমি তোমাকে বলবো যে
মালিকানা সত্ত্বর টাকাটা এখানে লিখবা না আগে, মানে হচ্ছে মালিকানা সত্ত্বর টাকা যেখানে দেওয়া আছে না, তো এই টাকাটা তুমি লিখবা না, এক পাশে নোট করে রাখবা, এই টাকাটা খালি রাখবা। খালি রাখার পরে জাস্ট এখান থেকে হিসাবগুলো লিখে ফেলো, লিখার পরে যে টাকাটা যোগ করছে এই টাকাটা এখানে লিখে দেবা, এবং এই দুইটা টাকা যোগ করে, ঠিক আছে, এই দুইটা টাকা যোগ করে যদি এটার সমান হয়ে থাকে তখন তোমরা দেখতে পাচ্ছ এটার যে সমান হয়েছে তখন টাকাটা লিখবা। এই টাকাটা অনেকে বলতে পারে যে এখানে যে অঙ্কটা টাকা মানে 3টা স্টার দেওয়া আছে মানে টাকা আর কি, এই টাকাটা কোথাকার? এটা হচ্ছে মালিকানা সত্ত্বের টাকা, হচ্ছে এইটা কিসের টাকা? এটা হচ্ছে মোট সম্পদ, যে টাকাটা হচ্ছে মোট সম্পদের ক্লোজ হচ্ছে এটা, মোট সম্পদের সাথে মালিকানা সত্ত্ব এবং দায় টাকা যদি সমান হয় তখন তোমার অঙ্কটা সঠিক হয়েছে। যদি সমান না হয় 1 টাকা বা 2 টাকা বেশ কম হয়েছে তখন তোমার অঙ্কটা ভুল ধরা হবে, ঠিক আছে। অনেক সময় আবার মানে হচ্ছে অনিশ্চিত হিসাব হয় কখন? যখন তোমার অঙ্কটা মিলবে না তখন তোমার অনিশ্চিত হিসাব হয়, ঠিক আছে। তো অনেকে বলতে পারে যে অঙ্ক ভুল হয়েছে, বলতে পারো যে রেওয়া মিলের মতো আমার অঙ্কটা তো ভুল হয়েছে, হয়তো এটা অনিশ্চিত হিসাব হয়, তুমি অনিশ্চিত হিসাব দিয়ে করে দিতে পারো, ঠিক আছে। এইভাবে আমি বলবো, যদি তুমি ভুল করে ফেলো অঙ্কতে তখন তুমি অনিশ্চিত হিসাব করলে তোমার অঙ্কটা সম্পূর্ণ ভুল ধরাই হবে, ঠিক আছে। আমি আশা করছি যে তোমাকে আর্থিক অবস্থার বিবরণী, যেটা আর্থিক অবস্থার বিবরণী 3 নম্বর যে টপিকটা রয়েছে, এটা আমি এই ক্লাসে আশা করি কভার করতে পেরেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা, এবং পরবর্তী যে 2টা টপিক এবং চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে একটা ভিডিও দিয়ে বলছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ হচ্ছে এই একটা ভিডিওতে আমি 2টা টপিক আলোচনা করবো, এবং এই টপিকগুলোর ব্যতীত কোনো এন্ট্রি আসবে না, ঠিক আছে। এবং একটা শীট তোমাদের সামনে হাজির করব। তো আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে বলবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।